শুরু করতে চাই আমি যে আহ, বেগম জিয়া খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন, আমরা সবাই জানি। দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা গেছেন তাকে দেখতে, তার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা গেছেন তার সাথে দেখা করতে, মানে তাকে দেখতে গেছেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। জামাতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গেছেন, তিন বাহিনীর প্রধান গেছেন। আমি আসলে ডাক্তার জাহিদ আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই, আপনি একজন চিকিৎসকও সেই হিসাবেও যদি একটু বলেন যে তিনি কি এই অবস্থায় আছেন? মানে হয় না যে রোগীকে দেখতে গেলে রোগী একটু খুশি হন, এই অবস্থায় কি আছেন যে তিনি আসলে খুশি হবেন এত মানুষ তাকে দেখতে যাচ্ছেন? এক, যদি তিনি সেই অবস্থায় থেকে না থাকেন তাহলে এই ভিড়ভাট্টা তো তার জন্য খুব ভালো কিছু নয় বলেই আমরা জানি। আহ, তাহলে দায়িত্বশীল ব্যক্তিরা এত যে ভিড় করে করে যাচ্ছেন, এটি আসলে কেমন হচ্ছে? ধন্যবাদ। আমি ধারণা করি খুব বেশি মানুষকে ওনার কাছ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না, খুব হাতে হুম। গোনা কয়েকজন। আমি ধারণা করি প্রধান উপদেষ্টা হয়তো একদম কাছে গেছেন, বাকি অনেকেই, ধরুন বিএনপির মহাসচিব, তিন বাহিনীর প্রধান, এর বাইরে বিএনপির অনেক বড় নেতা, স্ট্যান্ডিং কমিটির নেতা, এনারাও কেউ ওখানে ঢুকতে পারছেন বলে আমি মনে করি। এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারে। হুম। আপনি যেটা বলছেন যে একেবারেই তাই, বেগম খালেদা জিয়া যে অবস্থায় আছেন, উনি আদৌ মানুষকে চিনতে পারার অবস্থায় আছেন কিনা না থাকার সম্ভাবনাও বেশি আমি মনে করি। কারণ ওনার কমপ্লিট বা ফুল লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্ট বলছি আমরা অনেকে, এটা কিন্তু একটা ভেগ টার্ম, নানান রকম ভাবে লাইফ সাপোর্ট হতে পারে। ইভেন মেকানিক্যাল ভেন্টিলেশন ও লাইফ সাপোর্টের একটা পার্ট, কিন্তু ওনার এক ধরনের মেকানিক্যাল ভেন্টিলেশন লাগছে বলা হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। ওনার ওষুধ রেসপন্ড করছে, কিন্তু তার মানে এই না যে তিনি আসলে চিনতে পারছেন, দেখতে পারছেন না। কিন্তু যেটা দাঁড়ায় আসলে বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে এটা হয় যে আপনি একটা অসুস্থ মানুষকে দেখতে যান, তার জন্য দোয়া করেন, কাছে যাওয়ার চেষ্টা করেন, এরকম। এবং আমি আবারও বলছি যে এটা এই স্কেলে হচ্ছে না, যেটা তার জন্য আসলে ক্ষতিকর হবে। আর যারা গেছেন হাতে গোনা, আবারও বলছি, 4-5 জন 6 জন মানুষই হয়তো যেতে পেরেছেন, তারা সেরকম প্রিকশন নিয়ে গেছেন, তারা ওই অ্যাসেপ্টিভ প্রিকশন নিয়ে গেছেন যাতে তারা ফার্দার কোনো ইনফেকশন তার ওখানে কোনো ছড়িয়ে পড়ার সুযোগ নেই। যারা গেছেন তারা মানে যথেষ্ট ব্যবস্থা নিয়ে গেছেন, সে কিন্তু প্রস্তুত, হ্যাঁ সে আ- প্রস্তুত। আমি প্রস্তুতি নিয়ে গেছেন। আমি আসলে এই প্রশ্ন করছিলাম যে এই যাওয়াটার মাত্র কতটা, শুধু তো বেগম জিয়াই না, আমরা জানি বেগম জিয়ার জন্য তার মানে কেবিনগুলো খালি করা হয়েছে ওই ফ্লোরের। শুধু তো বেগম জিয়া না, ওখানে আরো অনেক ব্যক্তি আছেন, অসুস্থ রোগী আছেন। এই যে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটি আসলে মানে আমি এইটাই জিজ্ঞাসা করছিলাম, এটা কি দায়িত্বশীল একটা অবস্থা তৈরি হচ্ছে? আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, রাষ্ট্রের মুরব্বীরা, মাথারা যাচ্ছেন, এটা কি দায়িত্বশীল মানে ভূমিকা এখানে পালন এখানে করছে? একটা ব্যাপার একটু বলি, বিশেষ করে ওনাকে যখন এসএসএফ এর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আর তখন আমি যদিও নিশ্চিত নই এই নিরাপত্তা সিদ্ধান্তটা কেন নিয়েছে, আমি হুম। বিট কনফিউজ যে হুম। তার হুম। কি আসলে এই ধরনের কোনো থ্রেট থাকার কথা আছে কিনা। কিন্তু যখনই এসেছে হবে তখন আসলে কত একদম প্রেসক্রাইব মেজার্স আছে, আশপাশে কে থাকতে পারবে, কেউ থাকতে পারবে না, কি পরিস্থিতি, এগুলো কতগুলো একদম স্পেসিফিক হিসাব আছে, সেটার ধারাবাহিকতা হিসেবে এটা করা হচ্ছে। এবং আমি আপনার সাথে একমত যে এখানে সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে, কোনো সন্দেহ নাই। ওই হসপিটালে আরো রোগীরা আছে, এটা কোনোভাবেই কোনো ভালো কিছু না। আবার আমরা বাংলাদেশ তো, মানে বাংলাদেশ হঠাৎ করে যে আর সব দেশের মতো খুবই অ্যালার্ট হয়ে যাবে, খুবই সতর্ক হয়ে যাবে, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করি। বিশেষ করে সার্জারি পেশেন্টদের তো মানে ইনফেকশনের ঝুঁকি থাকে হুম। সবসময়। মানে সার্জারি ওয়ার্ড গুলোতে বা পরবর্তীতে ইভেন পার্সোনালি আমরা দেখেছি যে আত্মীয় স্বজন, কাছের মানুষ, তাদেরকে আমরা বলেছি যে আপনারা যত কম আসবেন তার ইনফেকশনের ঝুঁকি তত কম থাকবে। কিন্তু আমরা এগুলো করি, আমরা এগুলো করি, এই ধরনের, এটা আমাদের সংস্কৃতির অংশ। অন্যান্য ক্ষেত্রে আমি এটা মনে করি না যে তার কোনো মানে অন্যান্য ক্ষেত্রে যাওয়া আচ্ছা। জড়িত কারণে মেজর সংকট। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। মানে আর একটা কথা একটু প্রশাসন বলে সবাই তো রাখি, খুব দায়িত্বশীল। এটা জি। একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে ধরুন প্রধান উপদেষ্টা গেলেন না, উনি যদি না যান দেখা যাবে এটা নিয়েও এক ধরনের কথাবার্তা তৈরি হতে পারে, এগুলো সবই হিসাব করতে হয়। মানে হুম। তখন বলবো তার কি বিএনপির প্রতি বিরাগ আছে কিনা, এইরকম একজন নেত্রীর এই খারাপ অবস্থা উনি দেখতে যাননি, তো উনিও একটু বিপদেই আছেন নিশ্চয়ই। মানে হুম। আমি ইউনূসের কথা বলছি। সবাই আসলে কথাবার্তার একটা প্রয়োজনীয়তা অনুভব করেও হয়তো যাওয়া। আমি ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকেও একটু এটি জানতে চাই, আপনি কি এই এই যাওয়া, দেখতে যাওয়াটাকে দায়িত্বশীল মনে করেন কিনা, এর বিকল্প করা যেত কিনা? কারণ নিশ্চয়ই মানুষের প্রাণ শুধু বেগম জিয়া না, বেগম জিয়া তো আছেন বটেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাছাড়া আরও ব্যক্তি আছে। ছোট্ট করে যদি বলেন, আপনার কাছ থেকে আমি ভিভিআইপি বা এসএসএফ নিয়োজিত করার বিষয়টাও একটু শুনতে চাইবো। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে অন্য দেশ সবার মতোই আমরা সবাই বেগম জিয়ার আরোগ্য কামনা করছি, দোয়া করছি যেন উনি দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে, দেশের মানুষের কাছে ফিরে আসেন। দ্বিতীয় কথা হচ্ছে যে জাহিদ ভাই যেটা বলেছেন যে কালচারালি একটা রিয়েলিটি আছে আর কি। আমরা যারা লম্বা সময় দেশের বাইরে ছিলাম, আপনার
হাসপাতালে, ওইখানকার জায়গাতেও আমরা দেখেছি আর কি, যে আমরা যখন এশিয়ানরা হাসপাতালে ভর্তি হইতাম অথবা আমাদের হুম। পরিচিত জনরা ভর্তি হইতো, পুরো হাসপাতাল ম্যানেজমেন্ট বিরক্ত হয়ে যাইত। কারণ আমাদের এত আত্মীয় স্বজন যায়, প্রতিদিন রাত ভিজিটিং আওয়ার মানে না, রান্না করা খাবার দাবার নিয়ে যায়, এক একজন এক এক রকম করে গল্প গুজব সবাই মিলে পুরো কেবিনটাকে একটা সোশ্যালাইজেশনের যাওয়ার জায়গা বানায় দেয় আর কি। ওয়ার্ড টোয়ার্ড যেগুলো হুম। থাকে, ডক্টরস এর যে হাইজিন রুল টুল আছে এগুলো মানে না। তো ওই ওই রিয়ালিটিতে আসলে তো আমরা বাস করি না আর কি। আমরা, আমাদের একটা কালচারাল ফ্যামিলি ইস্যু আছে। আমি সরকারি হাসপাতালে রান্না করে খাইতেও দেখছি। আপনার ওই যে হিটার নিয়ে আসছে, হিটার নিয়ে এসে বাজারঘাট করে টোরে গ্রাম থেকে লোকজন আসছে, সবাই মিলে রান্না বান্না করে খাচ্ছে। জাহিদ ভাই কিন্তু যেহেতু কিন্তু ইনি তো ডাক্তারি বেগম পড়েছে। খালেদা জিয়া, দেখেছি। হ্যাঁ, ব্যারিস্টার ফুয়াদ, যাচ্ছেন তিন বাহিনীর প্রধান, যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডাক্তার শফিকুর রহমান, তিনি নিজেও ডাক্তার, আরো যারা না হয় ছোট নেতাদের কথা অনেকের কথা বাদই দিলাম, ইনারা যে যাচ্ছেন, আপা আমরা তারা তো দায়িত্বশীল। বাংলাদেশেও যাই, বাংলাদেশে যখন আগুনে পুড়ে যায় না, হুম হুম। আমরা তখন দলে দলে শত শত বার্ন জি, ইউনিটে গিয়ে একদম। ওই পুরো আধা মরা লাশটা যেটা মোড়ানো থাকে কাগজে, ওটা দেখে আসি। এখন আমরা সেই সোনার বাংলায় বাস করি, আমরা সেরকম একটা জাতি। এই জন্য হচ্ছে যে ওই ফেনোমেনাটা তো একটা বিষয় আছে। দ্বিতীয় দেখেন যে আমি নিজে আহ বসুন্ধরা দিয়ে গত কদিন আগে আসছি, একটা টকশো করে ফিরতেছিলাম। তো দেখলাম যে রিক্সাওয়ালা থেকে গাড়িওয়ালারা সবাই খুব বিরক্ত প্রকাশ করছে। এত ক্যামেরা, এত লোক, এত জ্যাম হয়ে গেছে। আমি পার্সোনালি জানি দুই একজন রোগী হাসপাতাল ট্রাস্ট চেঞ্জ করে ফেলছে, হুম কারণ আসা যাওয়া মিলায় আপনার টোটাল ম্যানেজমেন্ট অপারেশনে হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। বিএনপি কিন্তু দলের পক্ষ থেকেও নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীকে রিকোয়েস্ট করছে আপনারা এখানে না আসেন, ভিড় না করেন, কিন্তু এটা তো মানা হচ্ছে না। তো এই সব রিয়েলিটির মধ্যেই আমরা বাস করতেছি আর কি। মানে এটা এখন আপনি সিম্পলি না হলে ভালো হইতো, এটা তো ফ্যামিলির একটা প্রাইভেসির ব্যাপার আছে, যে হুম হুম। আসলে ফ্যামিলি কিভাবে দেখে, এই সময়টা তারা কিভাবে কাটাচ্ছে। তো সেই জায়গা থেকে দেখতে পারবেন। আবার এটাও সত্য যে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে গত 45 বছর ধরে একটা দুই তিনজন গুরুত্বপূর্ণ মানুষদের একজন আমাদের ইতিহাসে। মুসলমান দেশের ভিতরে যদি ধরেন, সেকেন্ড প্রাইম মিনিস্টার মুসলিম কান্ট্রি হিস্ট্রিতে, বেনজির ভুট্টোর পরে সম্ভবত উনি সেকেন্ড প্রাইম মিনিস্টার হয়েছেন। লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছে, ডমিনেন্ট ফিগার। তো বিভিন্ন কারণে তো আপনার একটা হিস্টোরিক্যাল ফিগার। হুম। এটা টিপিক্যাল যে কোনো রাজনীতিবিদ। কানেকশনটা আটকে গেল, মনে হয় কানেকশনটা আটকে গেল। আমি ব্যারিস্টার ফুয়াদ আসবো আপনার কাছে, যেহেতু কানেকশনটা আটকে গেছে। আমি যেই প্রশ্নটা মূলত যেতে চাচ্ছিলাম, আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকেই যাই। তাহলে মানে একটা কনক্লুশনে আমরা যেতে পারছি যে খুব অন্তত দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করতে চাই, আশা করতে পারি। ব্যারিস্টার ফুয়াদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি হ্যাঁ, তো। আপনার কানেকশন একটু আটকে গেছিল। আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম, একটু এটা বলি যে এই যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, এসএসএফ নিয়োগের সিদ্ধান্ত, এটি কি মানে এই সাধারণ ভিড়ভাট্টা, এইটা নিয়ন্ত্রণের কারণে, কি কারণে আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সময় এসে ঘোষণা করতে হলো মানে সরকারকে? এইরকম একটা, আমার ধারণা যে এইরকম একটা ভালনারেবল সিচুয়েশনে ধরেন কোনো স্যাবোটাজের চেষ্টা করা, আওয়ামী লীগের একটা অরাজকতার থ্রেট আছে, নির্বাচনকে ঘিরে অস্থিরতা তৈরি করা, তারা বিচারকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে। তো সারা দেশের অ্যাটেনশন যখন বেগম জিয়ার দিকে থাকবে, এরকম একটা সময়তে যেন কোনো দুর্ঘটনা ঘটে না যায়, আমার কাছে মনে হচ্ছে ইটস মোর প্রিকশনারি আর কি। যে, এবং আমার ধারণা যে বিএনপি লিডারশিপ অথবা বিএনপির জিয়া পরিবারের পক্ষ থেকে এরকম কোনো কনসার্ন সরকারকে হয়তো কনভে করা হয়েছে, অথবা সরকারের নিজস্ব গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য থাকতে পারে যে এরকম কোনো স্যাবোটাজের সম্ভাবনা আছে এগুলোকে ঘিরে। তো এই জন্য প্রিকশন নেওয়ার ক্ষেত্রে আমি কোনো দোষ দেখি না, রাষ্ট্র যেন কোনো বিব্রতকর সিচুয়েশনে না পড়ে এই হুম। সময়টাতে। আপনি বলছেন যে কনসার্ন হয়তো কনভে করা হয়েছে, কনসার্ন তো কনভে করছেন তারেক রহমান, তার নিরাপত্তার একটা সংকট আছে, এই জন্য তিনি দেশে ফিরতে পারছেন না। তাহলে কি মনে হয়, তাকেও কি ভিভিআইপি মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে দেয়া যায়? তাহলে তো অন্তত তাকেও নিরাপত্তা দেয়া যায়। তারেক রহমানের একটা ডিফারেন্সের জায়গা হচ্ছে যে বেগম জিয়া ধরেন সাবেক প্রাইম মিনিস্টার। তো সাবেক আহ, প্রধানমন্ত্রী হিসেবে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে সে এমনিতেই স্টেটের অনেক প্রোটোকল পেতে পারে। ধরেন সিকিউরিটি ফোর্সের যে নিরাপত্তার জায়গা, এটা সে এমনিতেই রেগুলারলি পেতে পারে, যেটা হাসিনা তাকে বঞ্চিত করেছে গত সময়টাতে।
তারেক রহমানের ব্যাপারে একটু পার্থক্য হচ্ছে যে এক্স্যাক্টলি সেই ফ্যাসিলিটি সে পেতে পারে না, কারণ সে রাষ্ট্রের কোনো দায়িত্ব হুম। কখনো পালন করে নাই। সে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল না, অথবা স্টেট রেসপন্সিবিলিটি সে হোল্ড করে নাই। তবে যেটা আছে সেটা হচ্ছে যে যে কোনো নাগরিক তো রাষ্ট্রের কাছে আবেদন করতে পারে তার নিরাপত্তাহীনতার হুম। রেজ করে, এবং রাষ্ট্র কিন্তু আপনার সিকিউরিটি প্রোভাইড করে বিভিন্ন ওকেশনে। এরপরে কিন্তু তফসিল ব্যারিস্টার ফুয়াদ, আইনে তো এমন কিছু নাই যে রাষ্ট্রের মানে ভিভিআইপি এই স্ট্যাটাস পাবার জন্য, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি স্ট্যাটাস পাবার জন্য তাকে এই মানে গুরুত্বপূর্ণ পদে থাকতে হবে, এরকম তো কোনো কিছু কি আছে আইনে? এটা এটা নেই। হইলো যে আপনার কোন লেভেলের প্রোটেকশন পাবেন। যেমন ধরেন যে সাধারণ মানুষ যদি আম, রাষ্ট্রের কাছে প্রোটেকশন চায়, রাষ্ট্র হয়তো বোঝার চেষ্টা করবে, একজন কনস্টেবল দিয়ে দিবে। আপনি যদি আসেন, ধরেন সে বোধ করবে যে আপনি ট্রাম্পের দেশ থেকে এসেছেন, আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনি আমেরিকায় থাকেন, আপনি একটা টিভি প্রোগ্রাম হোস্ট করেন, তা আপনাকে দেখা গেল 10 জন কনস্টেবল দিয়ে দিল, আনসার টানসার দিয়ে দিল আর কি। আবার জাহিদ ভাই চাইলেও 2 জন কনস্টেবল আর একজন মাথা ভালো আঁচড়াইতে পারে এরকম একটা চিরুনিওয়ালা নাপিত দিয়ে দিল সাথে করে। তো এটা লেভেল ডিফার করতে পারে আর কি, ধরেন তো। বাট ওই বেগম জিয়া যে লেভেলের প্রোটেকশন পাওয়ার এন্টাইটেল, এটা তো তারেক রহমান এন্টাইটেল না। বাট তফসিল ঘোষণা হয়ে গেলে আমার ধারণা যে কোনো ক্যান্ডিডেট আপনার নিরাপত্তা চেয়ে রাষ্ট্রের কাছে আবেদন করতে পারে, এবং রাষ্ট্র তখন সিকিউরিটি জাজ করবে। ইতিমধ্যে আপনি জানেন যে জি। বিএনপির পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি, তারপরে অস্ত্র, আপনার লাইসেন্স অস্ত্রের জন্য আবেদন করা হয়েছে। ডক্টর জোবায়দা রহমান যখন দেশে এসেছেন, উনি তখন পুলিশের কাছ থেকে লিখিত আবেদন করে প্রোটেকশন নিয়েছেন। তো সিকিউরিটি কনসার্ন তো এই ফ্যামিলির এবং ওনাদের আছে, জেনুইন কনসার্ন আছে। তো সেক্ষেত্রে রাষ্ট্র হয়তো ধরেন একটা প্রোটোকল রেডি করতে পারে যে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি, এরকম গুরুত্বপূর্ণ মানুষ যারা প্রোটেকশন চাইবেন রাষ্ট্র তাদেরকে প্রোটেকশন দিবে। ক্যান্ডিডেটরা যারা প্রোটেকশন চাইবেন তারা তাদেরকে প্রোটেকশন দেবে। এরকম একটা প্রোটোকল রেডি করে রাষ্ট্র, ইলেকশন কমিশন তখন চাইলে এই প্রোটেকশন অ্যারেঞ্জ করতে পারবে। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে ধন্যবাদ। আহ, মানে আপনি বলছিলেন কে কাকে আসলে মানে কতটুকু নিরাপত্তা দেবে, আপনাকে হয়তো চিরুনিওয়ালা নাপিত রাষ্ট্র দেবে না। আমার আমি এই নাই তো, জন্য আমাকে তো কনস্টেবল দিবেন। সেজন্য হয়তো দুজন কনস্টেবলই দেবে, চিরুনিওয়ালা নাপিত হয়তো ডাক্তার জাহেদকে দিবেন। কিন্তু আমি আসলে প্রশ্ন যেটা করতে চাই, ডাক্তার জাহেদ যতটুকু মানে ব্যারিস্টার ফুয়াদের কথা থেকে বুঝছিলাম, তবে আমার যতটুকু উইগ মনে লাগবে, পড়ে উইগ লাগবে। উইক লাগবে। আচ্ছা, উইক পড়লে তাহলে হয়তো চিরুনিওয়ালা নাপিত আপনিও পেতে পারেন ব্যারিস্টার ফুয়াদ। প্রশ্নটা যেটা করছিলাম যে যতটুকু মনে পড়ে, রাষ্ট্র প্রয়োজন মনে করলে যে কাউকে আসলে নিরাপত্তা রাষ্ট্র দিতে পারে বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে। ডাক্তার জাহেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার জাহেদ, জি, আপনি কি আমাকে জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আমি শুনতে পাচ্ছি এখন। জি। মানে বিষয়টা বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হলো। রাষ্ট্র চাইলেই তারেক রহমানকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে কিনা, মানে রাষ্ট্র এটা পারে। দেখালো কিনা যে জি, রাষ্ট্র চাইলে। আমি আসলে জি। এটা নিয়ে একটু ওই এসএসএফ আইন 2021 সালে আমি মাঝে মাঝে আটকে যাচ্ছেন। আমি একটু যতদূর শুনেছি তারেক রহমানকে না, যে কেউ কেই পারে। আমি হুম। এসএসএফ আইন 2021 পড়লাম, কারণ হলো প্রথম যখন বেগম জিয়াকে এই সুবিধা দেয়া হলো তখন অনেকে এভাবে বলার চেষ্টা করছেন যে এটা পাওয়ার মাধ্যমেই তারেক রহমান পেয়ে যাবেন, সুতরাং ওনার আসতে অসুবিধা নেই। এটা হুম। একেবারেই ভুল। আর্টিকেল 8-এ ওই আইনে লেখা আছে যে দুজন বাই ডিফল্ট পান, সেটা হচ্ছে হুম। প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী আর হচ্ছে রাষ্ট্রপতি। 2-এর পথে বলা আছে যে কোনো ব্যক্তিকে ইনফ্যাক্ট অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে, ঘোষণা করলেই এসএসএফ এর নিরাপত্তা দেয়া যাবে। ফুয়াদ ভাই যেটা বললেন, আমি ধারণা করি আমাদের যে টিপিক্যাল পুলিশি যে নিরাপত্তা আছে, তারেক রহমান সম্ভবত বা তার দল সম্ভবত ওটাকে যথেষ্ট মনে করছেন না। তাদের হুম। এসএসএফ নিরাপত্তাই হয়তো প্রয়োজন হবে। ও, আরেকটা জিনিস একটু বলে রাখার, ভালো একটা ফান হয়েছিল, শেখ হাসিনা তার পরিবারের একটা আইন বানিয়েছিলেন নিরাপত্তার জন্য। তার পরিবারের সব সদস্যের জন্য তারা ওই আইনে লিখে দিয়েছিলেন আগে এসএসএফ নিরাপত্তা দেয়া হবে। হুম। যাই হোক, এটা হচ্ছে এই দুইজন সাথে যে কেউ কেউ ঘোষণা করা হতে পারে। তো আমি ধারণা করি যে এসএসএফ নিরাপত্তাই তারা হয়তো এক্সপেক্ট করছেন। সেটা টেকনিক্যাল প্রবলেম আছে, ফুয়াদ ভাই যেটা বলছেন উইচ ইজ রাইট। উনি একটা সবচেয়ে বড় হলো একটা দলের প্রধান, ওনাকে দেয়া হলো, আর কাকে দেয়া হবে হবে না এসব নিয়ে মনে হয় সম্ভবত একটা পলিটিক্যাল ডিবেটও শুরু হয়ে যেতে পারে। না, কিন্তু কিন্তু এটা দেয়া সম্ভব কেউ এবং তো নিরাপত্তার সংকট এভাবে প্রকাশ করছেন না, মানে যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে কনসার্ন, সেই কনসার্নটা তো আসলে শো করছেন তারেক রহমানই। না, এখন ধরুন কনসার্ন যদি শো করা শুরু করে, আমি প্রশ্ন করছি কেন।
এটা নিয়ে হয়তো একটা পলিটিক্যাল ইস্যু তৈরি হতে পারে, সরকার বিব্রত হতে পারে। কনসার্ন এরপর শুরু হলো হঠাৎ করে। আমি এখন, আগে আমার সিকিউরিটি কনসার্ন ছিল না, এখন আছে, আমি এসএসএফ চাই। আমি এরপর দেখালাম যে ওনাকে দেওয়া হয়েছে, যদি এটা খুবই আরবিট্রারি ক্ষমতা, আমি যতদূর বুঝি এটা কোনো তখন কোনো বিধিমালা আমার চোখে পড়েনি যে কি কি ক্রাইটেরিয়া থাকলে ঘোষণা করা যাবে। যেহেতু আরবিট্রারি ক্ষমতা সরকারের, এটা হয়তো খুব বেশি চ্যালেঞ্জও করা যাবে না। কিন্তু এরকম আমাদের আছে না, কেউ কেউ কোনো না কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা হুম। করে, কোনো কোনো জায়গা থেকে এটা হতে পারে। নিবন্ধিত দল তো অনেক, প্রত্যেকটার প্রেসিডেন্ট যদি 50-এর উপরে নিবন্ধিত দল, আমাদের তো এখন এই আলাপ টালাপ করারও একটা পরিস্থিতি তৈরি হয়, কেউ করেও থাকতে পারে। যাই হোক, আমি যেটা মনে করি, যদি এসএসএফ নিরাপত্তা, আরো বলছি, এটা দেয়া যায় তাকে ঘোষণা করলেই, সেটার মাধ্যমে যদি তিনি দেশে আসতে পারেন এবং সিকিউর ফিল করেন, সরকার এই ব্যাপারে স্টেপ নেওয়া দরকার। জি। আর আমরা তো কদিন ধরে খুব আলোচনা করলাম ব্যারিস্টার ফুয়াদ, যে তারেক রহমানের সেই যে আলোচিত স্ট্যাটাস, যে তার একক নিয়ন্ত্রণাধীন সিদ্ধান্ত নয়, এটি অতি স্পর্শকাতর বিষয়, যে কারণে খুব একটা বলাও যাচ্ছে না এই বিষয়ে। এটা নিয়ে অনেক আলোচনা হলো কদিন, তারপরে কি কোনো একটা কনক্লুশনের দিকে যাওয়া গেল, বোঝা গেল শেষ পর্যন্ত যে ঠিক কার নিয়ন্ত্রণে, মানে সিদ্ধান্তটা নেওয়াটা কার নিয়ন্ত্রণাধীন, আহ, বা কি সেই কারণ, কি সেই বাধা, এ সম্পর্কে কোনো সামারি করার মতো জায়গায় যাওয়া গেল এখন পর্যন্ত ব্যারিস্টার ফুয়াদ? দেখেন, আমরা তো স্পেকুলেট করতে পারবো, কিন্তু আপনার এক্স্যাক্টলি রিজন তো আসলে তারেক রহমান এবং তার ক্লোজ মানুষজন ছাড়া তো আসলে এটা কারো জানা সম্ভব না practically। তো একক নিয়ন্ত্রণাধীন না, বলেন টেকনিক্যালি তো কারেক্ট। একটা পার্টি, তার স্ট্যান্ডিং কমিটির সাথে একটা কাউন্সিল করার ব্যাপার আছে, তার অ্যাডভাইজারি কাউন্সিল আছে, তার ফ্যামিলি মেম্বার আছে, এবং লম্বা সময় ধরে তারা এক্সাইলে বাস করছেন। তাদের এই সেফটি কনসার্ন গুলো আছে, তো সেটাতে একটা কালেকটিভ ডিসিশন মেকিং এর জায়গা আছে। এবং এই কালেকটিভ রিয়েলিটিটাকে তো আসলে ইগনোর করবার সুযোগ নাই। আপনি চিন্তা করে দেখেন, আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, আপনি অনেকদিন থেকে বাইরে আছেন, হুম। হুট করে কি বাংলাদেশে আবার সেটেলমেন্টের জন্য চলে আসতে পারবেন? কালকে যদি বলি যে ভাই কালকে চলে আসেন ব্যাগটা গুছায়, এই রিয়েলিটিটা কিন্তু থাকে না। এটা ক্রস কালচারের শকের মতো লাগে যে আপনি একটা লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে গেছেন, 17 বছর ধরে গেছেন, এবং আপনার এই একজন যাওয়ার রাজনৈতিক নেতা যিনি দেশের দায়িত্ব নিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে, তার জন্য কি এই বিষয়গুলো আমার আপনার মতো স্বাভাবিক, যে একটা ক্রস কালচারাল প্রবলেম সেটেলমেন্ট এইরকম বিষয়টা? তার জন্য এটা রিয়েলিটি আরো বেশি গুরুত্বপূর্ণ রিয়েলিটি। কারণ হচ্ছে, তার স্ত্রী চলে আসলেন, তার স্ত্রী তো চলে আসলেন বেগম জিয়ার সাথে যখন আসলেন চিকিৎসায়। এখন সে তো ধরেন পার্টি লিডার না, সে তো পার্টির কোনো পোর্টফোলিও হোল্ড করেন না, তো একজন প্রাইভেট ফ্যামিলি মেম্বার অফ এ পার্টি। এর ভিতরে তো একটু ফারাক আছে, আছে। তো সেই জায়গাতে তার কনসার্ন থাকতে পারে, তাই বলছি আর কি, ধরেন। এবং তার যে বাংলাদেশ ছেড়ে যাবার অভিজ্ঞতাটা কিন্তু সুখকর না। হুম। আমার আপনার মতো একটা রেগুলার টাইমের মধ্য দিয়ে উনি যান নাই। উনি একটা 111-এর সরকারের সময় প্রচন্ড নির্যাতিত হয়ে, টর্চারের শিকার হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। ওনার ভাই মালয়েশিয়াতে এক্সাইলে থাকা অবস্থায় মারা গেছে। ওনাদের পৈতৃক যে নিবাস, 40-45 বছর ধরে যে বাসাটায় ছিলেন, সেই বাসাটা বুলডোজ করে ভেঙে দেওয়া হয়ে গেছে। ওনার মাকে আপনার গত 15-16 বছর ধরে মিথ্যা মামলা দিয়ে যে নির্যাতন করা হয়েছে, হুম। হুম। জেলে পড়া হয়েছে। তো এই পুরো বিষয়টা তো ওনার মাথায় কাজ করতেছে। অতএব সেই লেভেলের সেফটি সিকিউরিটি কনসার্নকে অ্যাড্রেস না করা পর্যন্ত হুট করেই উনি আসলে যেতে পারছেন কিনা। আবার দেখেন, ওনাদের ফ্যামিলিতে কিন্তু এই আলোচনাটা হচ্ছে যে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার মতো একটা রিয়েলিটি তৈরি হয় কি, যে উনি একটু সুস্থ হয়ে গেছেন, ট্রাভেল করতে পারবেন, ওনাকে হয়তো ট্রিটমেন্টের জন্য আপনার গত জানুয়ারিতে যেভাবে নিয়ে গেছে, হয়তো ট্রিটমেন্টের জন্য লন্ডনে নিয়ে লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে কি একটু ওয়েট করে আমি না যাওয়ার থেকে মাকে ওখানে নিয়ে যাব, হুম। এরকম একটা রিয়েলিটি আছে। হুম। সুব্রত বাইন, আপনার টপ টেরর, গ্রেফতার হলো কয়েক মাস আগে। আপনি তার জবানবন্দি যদি দেখেন, ডিবিতে হেফাজতে যেটা বলেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার যে তাকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া, মাল্টিপল নামে পাসপোর্ট আইডি কার্ড দেওয়া, বাংলাদেশি এবং ভারতীয় ডকুমেন্টেশন, তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ডের যে নেটওয়ার্ক, তারেক রহমানকে অ্যাসাসিনেট করবার চেষ্টা, এগুলো অনেক বিষয় কিন্তু ওখানে আসছে। অতএব তারেক রহমানকে কিন্তু এই নিরাপত্তার ঝুঁকিগুলোকে মাথায় রাখতে হচ্ছে। এবং একটা জিনিস, মানে বিএনপি লিডারশিপের কাঠামোগত কিন্তু লিমিটেশন আছে, যে এই পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্বের বেনিফিট যেমন আছে, দলটাকে তো অনেকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে। 111 সরকার থেকে শুরু করে এই সংস্কারপন্থী -2 হাবি জাবি এগুলো করে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই। বিএনপির টপ লিডারশিপের অনেকেই কিন্তু আপনার আওয়ামী লীগের সময় কম্প্রোমাইজ করেছে, বিভিন্ন জায়গাতে স্যাবোটাজ করেছে, দলীয় কোন্দলকে মেনটেন করেছেন, তৃণমূলকে নির্যাতনের মুখোমুখি ঠেলে দিয়েছে।
তারপরে দেখেন দলটা ভাঙে নাই, কারণ জিয়া পরিবারের প্রতি একটা লিডারশিপের কনফিডেন্সের জায়গা আছে। ঠিক এই স্ট্রেংথের জায়গাটাই কিন্তু আবার বিএনপি লিডারশিপের একটা দুর্বলতা, যে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের বিকল্পটা কিছু নাই। এই জন্য তারেক রহমান কিন্তু এখন বিএনপির অস্তিত্বের সাথে মানে কানেক্টেড হয়ে গেছে, তার সুস্থ থাকা, তার নিরাপদে থাকার বিষয়টা। অতএব দল আকারে তাকে তো এই প্রত্যেকটা বিষয়কে দেখতে হচ্ছে, পজিটিভলি নেগেটিভলি অ্যাসেস করতে হচ্ছে। তো এই জন্য আমি বোধ করি যে ওনার মাকে আমাদের থেকে নিশ্চয়ই উনি বেশি ভালোবাসেন। এই সেন্সিটিভিটির জায়গায় মানে সমালোচনা পলিটিক্যালি করবার সুযোগ আছে, হুম। বাট আমি মনে না, করি যে সমালোচনা নিশ্চয়ই সেভাবে করবার সুযোগ নেই, কিন্তু আমাদের প্রশ্ন তো জাগবে এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমি ডাক্তার জাহিদ আপনার কাছেও একটু এই বিষয়টা জানতে চাই। ব্যাসরা ফুয়াদ যেটি বলছিলেন যে তার মা হয়তো আবার যেতে পারেন চিকিৎসা নিতে, অতএব এই পারিবারিক বাস্তবতা আছে, সেটি থাকলে সেটিও তিনি বলতে পারতেন, সেরকমটা তিনি কিছু বলেন নাই। তিনি খুবই মানে অস্পষ্ট একটা জায়গায় বরং তৈরি করে দিয়েছেন। মানে আমরা তো আমাদের যদি রাজনীতির ইতিহাস স্বাধীনতার পর থেকে যদি দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে পুরো পরিবার সহ হত্যা করা হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, তারপরে ক্ষমতায় আসলেন মানে আলোচিত রাজনৈতিক ক্যারেক্টার যারা হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি জেলখানায় গেছেন, নির্যাতিত হয়েছেন। বেগম খালেদা জিয়া তিনি তো আলোচিত এই নির্যাতিত হওয়ার কারণেই জেলখানায় গেছেন, মানে একরকম থেকে একা থেকে নির্যাতিত হয়েছেন, জেলখানায় থেকেছেন, তবুও তিনি দেশে থেকেছেন। সেখানে ঝুঁকি নিয়েই তো আসলে সবাই রাজনীতি করেছেন। শেখ হাসিনার উপরে 17 বার না 19 বার যেন হত্যা চেষ্টার হয়েছে 21শে আগস্ট সহ, তারপরে তো তারা আসলে দেশে থেকে রাজনীতি করেছেন। এখন না হয় চলে গেছেন দেশ ছেড়ে, কিন্তু তারেক রহমান ঝুঁকি নেবেন না? শেখ হাসিনা তো এখন কেন চলে গেলেন? আমরা যদি এভাবে বলি, উনি দেশে থাকতেন, উনি তারেক রহমানকে বলতেন না, তুই তুই তোকারি করে বলতে, তুই আয় দেশে, বলতেন তো দেশে এসে বিচার ফেস কর। তো শেখ হাসিনাকে আমরা বলি যে আমরা ওনাকে তুই তোকারি করছি না, আমার মায়ের চাইতেও বয়স উনি বড়, আপনি একটু আসুন, মানে এসে তারপরে যা যা বলছেন ফেস করেন, এবং এখন আইসিটি তে বিদেশি লয়ার সহ যে কেউ কে অ্যাপয়েন্ট করা যায় ফাইট করেন, আমরা একটু ফেয়ার, এবং ওখানে ক্যামেরা রাখা যাবে, ওখানে বিদেশি যে কোনো প্রতিনিধি যেতে পারে, করবে। হুম, হুম, শারমিন, এখন আপনি যে কথাটা বললেন যে আমাদের মতো দেশে ঝুঁকি নিয়ে রাজনীতি করতে আমাদের ইতিহাস আছে, ধরুন জিয়াউর রহমানকেও মানে খুব সতর্ক করা হয়েছিল চিটাগং ক্যান্টনমেন্টে বা চিটাগং এ না যাওয়ার জন্য। আমি তো বলি, একদম ফ্র্যাঙ্কলি বলি, মানুষের জীবন মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আমি তারপরেও বলি, যদি জিয়াউর রহমান মারা না যেতেন, যদি না যেতেন, আমরা বাংলাদেশের ইতিহাসটা, উনি নিশ্চিতভাবেই ইলেক্টেড হয়ে আসেননি আগে, উনি একটা সামরিক মানে 7 নভেম্বরের পর যেভাবে আসলেন, কিন্তু যেখানে আসলেন, উনি আসার পরে এই দেশের অনেকগুলো ক্ষেত্রে তিনি দেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছিলেন, বেটার কিছু হতে পারতো তো, আমি মনে করি। হয়তো তর্ক থাকবে, কিন্তু শেখ মুজিবুর রহমানকেও তার মৃত্যু নিয়ে আশঙ্কা জানানো হয়েছে, তাকে 32 নম্বর লিভ করতে বলা হয়েছিল, কারণ এটার মধ্যে এত ছোট একটা বাড়ি, তাকে গণভবনে যেতে বলা হয়েছিল, যেখানে ঠিক মতো চাইলেও ওখানে তো কয়েকটা লেয়ারের নিরাপত্তা থাকে, এটা এখানে দেয়া সম্ভব নয়। উনি শোনেন নাই, না আসলে মারা গেছেন, এতে ভালো কি হয়েছে খারাপ কি হয়েছে এসব আলোচনা হতে পারে। উনি যদি এটা শুনতেন, উনি যদি এভাবে মারা না যেতেন, এসব নানান ইস্যু। তারেক রহমান, ফুয়াদ ভাই যেটা বলেন আমি একটু যোগ করতে চাই, বা তারেক রহমান শুধু বিএনপির জন্য না, এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, ভবিষ্যতে হয়তো এটা পাল্টে যাবে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের স্টেবিলিটির জন্য তারেক রহমানের বেঁচে থাকা খুব জরুরি। আমি কেন বলছি, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে তারেক রহমান মারা গেলেন, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং শুধু বাংলাদেশ না, বেনজির ভুট্টোর জীবনে এই ঘটনা ঘটেছে, উনি বিদেশ থেকে এসে কিছুক্ষণের মধ্যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যদি এটা হয়ে থাকে, খেয়াল করি আমরা, বিএনপি দলটা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেওয়ার অবস্থায় নেই, তিনি যদি ফিরেও আসেন এবার। হুম, আর আমরা ধরে নিলাম, এই ডিবেট এখন ঢুকছি না, ধরে নিলাম পরিবার থেকে যদি নেতৃত্ব হয়, বাংলাদেশের মতো দেশে পরিবার নেতৃত্ব না দিলে দল ভেঙে টেঙে একাকার হয়, আমরা আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি, বিএনপির ক্ষেত্রেও দেখেছি। তার পরিবারের এখন যে সদস্যরা আছে, কেউই এই টার্মোয়েলের টাইমে দলটাকে নেতৃত্ব দেওয়ার উপযোগী না। এখন বিএনপি কে কেন দরকার? খেয়াল করি, শেখ হাসিনা চলে যাওয়ার উপযোগী পর যে না আমরা সেটি কি কখনো যাচাই করা হয়েছে উপযোগী না? আমরা অন্তত তাদেরকে যথেষ্ট রকম, মানে রাজনীতিতে তারা কিছুটা পার্টিসিপেট হয়তো করছেন, মানে আমি যদি তার ছোট সন্তানের স্ত্রী, তার সন্তানরা ছোট, আর তারেক রহমানের স্ত্রী এবং তার কন্যা, কন্যা যথেষ্টই কম বয়স, তার স্ত্রী যিনি আছেন কিছু কিছু পলিটিক্যাল কাজের সাথে পেছনে হয়তো ইনভলভ আছেন, আমরা এইভাবে শুনি, কিন্তু একটা দলের সাথে তারেক রহমান ওভার দ্য ইয়ার্স যেভাবে লেগেছিলেন, এবং আমি প্রায় বলি যে বিদেশে বসে একটা মানুষ বিএনপির ভাঙন ঠেকিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ এমন কিছু বাদ রাখেনি যেটার মাধ্যমে বিএনপিকে ভেঙে ফেলা যায়। তো ওনার পলিটিক্যাল গ্রুমিং অত্যন্ত ম্যাচিওর পর্যায়ে আছেন। এখন বিএনপি কে কেন দরকার, আমি সেই কথাটা বলতে চাই। আমাদের শেখ হাসিনা চলে যাবার পর আমরা এই গত তত্ত্বাবধায়ক সরকারটার সময় দেখলাম যে আমরা অনেক ক্ষেত্রে ঠিক
গভর্নেন্স, একটু শক্তিশালী সরকারের প্রেজেন্স আমরা দেখি নাই অনেক ক্ষেত্রেই। এখন একটা নির্বাচন যদি হয়, তারপর যদি আমাদের একটা শক্তিশালী পলিটিক্যাল গভর্নমেন্ট না আসে, এটা খুব বড় বিপদের ব্যাপার। আর আমার একটা পার্সোনাল বায়াস আছে, এটা বলেই ফেলি, এটা আমার জন্য হয়তো আরো বেশি দরকার। আমি বাংলাদেশে দেখতে চাই যে সেন্ট্রিস্ট ফোর্স গুলোই থ্রাইভ করুক, তারা গড়ে উঠুক। বিএনপি তো আছে, এটা সবচেয়ে বড়। এনসিপির কথা চেয়েছিলাম। এবি পার্টিও কোনো ঘোষিত আইডেন্টিটি পলিটিক্স করেন না, তারা ইসলামিক ভ্যালুস কে ভ্যালু করেন, কিন্তু তারাও আসলে মূলত একটা সেন্ট্রিস্ট পার্টি, সেন্টার রাইট বলতে পারি। তো এই ধরনের পার্টিগুলো গ্রো করুক। বিএনপি যদি এই মুহূর্তে হঠাৎ করে খুব বড় বিপদে পড়ে যায়, ভেঙে যায় বা দুর্বল হয়ে পড়ে, এই মুহূর্তে এই জায়গাটা ফিল আপ করার জন্য এনসিপি সহ আরো কোনো দল আসলে প্রস্তুত হয়নি। হুম। ফলে এই জায়গাটা অনিবার্যভাবেই নিয়ে নেবে, বা হাই প্রবাবিলিটি আছে আমাদের এই যে রাইটিস্ট দলগুলো, এবং টু সাম এক্সটেন্ট এখানে আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে উঠে পড়তে পারে, হুম। যে তারা এই জায়গার মধ্যে ঢোকার চেষ্টা করতে পারে। সেই কারণে আমি মনে করি তারেক রহমানের নিরাপত্তা এবং তার বেঁচে থাকা খুবই জরুরি আমাদের স্বার্থে। সেই কারণে আবারও বলছি, এটা হয়তো শর্ট টার্ম, ইয়ার্স হতে পারে, একটা সময় হয়তো ওনার বা বিএনপিরও এই গুরুত্ব থাকবে না, আমাদের তো অল্টারনেটিভ ফোর্স দাঁড়াবে যারা তখন এই জায়গাটা ফিল আপ করতে পারে। সেই জন্য জি। আমি মনে করি ওনার বুদ্ধিমানের কিন্তু কাজ হবে এটার এক যদি এক সিকিউরিটি লাইনে বা থ্রেট এক থাকে। বা দুই লাইনে ডক্টর জাহিদ বলবেন যে এই মুহূর্তে বেগম জিয়া, আপনি বলছিলেন যে তিনি থেকেও আসলে নেই, অ্যাক্টিভ হওয়ার মতো অবস্থায় তার জি। নেই। তারেক রহমান তিনি বিদেশে থাকছেন, আসতে চেয়েও আসতে পারছেন না। কে যে তাকে নিয়ন্ত্রণ করছে বা কি যে তাকে নিয়ন্ত্রণ করছে সেটাও স্পষ্ট হচ্ছে না। এই বাস্তবতাটা বিএনপির জন্য এখন কেমন, মানে বিএনপি কি একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে রাজনীতি করতে পারছে? না, এটা ডক্টর ঝুঁকি জাহিদ। তো, সমস্যা তো আছেই। মানে এখনকার যোগাযোগের যুগে যেটা যেটা সুবিধা আছে, কানেক্টেড থাকা সম্ভব, ভিডিওতে থাকা সম্ভব, কিন্তু কোনোদিনও একটা হুম। মানুষ সশরীরে এসে যখন নেতৃত্ব দেবেন সেটার বিকল্প না, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমান যদি 5 আগস্টের পরবর্তী সময় থেকে দেশে থাকতে পারতেন, তার দলের বিভিন্ন পর্যায়ের মানুষ যে নানান অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়েছে, অভিযোগ আছে, অনেক সত্যতা আছে, এগুলো এই স্কেলে হয়তো হতো না। আমি মনে করি এটা উনি হয়তো অনেক নিয়ন্ত্রণ করতে পারতেন। তো এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হচ্ছে তো বটেই। তবে এই যে উনি আসছেন না, এটা দিয়ে বিএনপি কে যে, মানে ওনাকে যে তাচ্ছিল্য করার প্রবণতা আছে, সেটা বিএনপি যদি ঠিকমতো তার ন্যারেটিভ কে সেট করতে পারে। একটা ছোট উদাহরণ দেই। আমি ধারণা করি নিরাপত্তা প্রধান কারণ, কিন্তু তারপরে যদি বলি কোনো কোনো বিদেশি দেশ তাকে, বিদেশি কোনো শক্তি তাকে আসতে দিচ্ছে না, গভীরভাবে চিন্তা করলে এটা কিন্তু তার পজিটিভ পয়েন্টও। ওনাকে যদি কোনো দেশ, না কেউ কোনো কোনো দেশের নাম বলে মানুষ, আপনি নামগুলো কল্পনা করুন, নাম যেটাই মনে হবে, তারা যদি হুম। মনে করে তাকে আসতে দেবো না, এটা একরকম তার দেশপ্রেমেরও প্রমাণ হয় যে তারা কোনো না কিছু চায় হয়তো, এটা উনি অ্যাগ্রি করছেন না, তাই তারা ব্যারিয়ার তৈরি করছে। তো তার দল যদি এগুলোকে মানে ক্লেভারলি ব্যবহার করতে পারে, তারা বরং পয়েন্ট পাবে। তবে ওই যে কিন্তু বলছি, আবার দলের এভাবেও তো নেতৃত্ব। করবে যে তাদের বাধায় তিনি আসছেন না, তাদের বাধায় যে তিনি দেশের প্রয়োজনে কাজ করতে পারবেন তার নিশ্চয়তা কোথায়? নিশ্চয়তা আছে, নিশ্চয়তা আছে। আমি একটু বলি আপনাকে, সেটা হলো, আমি একটা এক্সাম্পল গতকালই একটা টিভি শোতে দিচ্ছিলাম। আপনি ক্ষমতায় যখন আছেন আর যখন ক্ষমতায় থাকছেন না, দুটো একদম আলাদা ব্যাপার। একটা খুব চমৎকার এক্সাম্পল হচ্ছে এরকম, দীর্ঘদিন থেকে ইন্ডিয়ার, শ্রীলঙ্কায় তো চায়না আর ইন্ডিয়ার ফাইট হচ্ছিল। যেটা হুম। হয়েছে, গোতাবায়া রাজাপাকসে আর মাহিন্দা রাজাপাকসে, প্রথম মাহিন্দা ছিলেন, এরা পুরোপুরি চায়নার দিকে চলে গেলেন। আমাদের মনে আছে না যে অপ্রয়োজনীয় হুম। প্রকল্প দিচ্ছে, হাম্বানটোটা পোর্ট করছে, তারপরে হুম। পোর্ট সিটি হ্যান ত্যান অনেক কিছু করছে। পুরোপুরি যখন তার পকেটে চলে যায়, তখন ইন্ডিয়া ডিসাইড করলো না, আমাকে তো এখানে একজনকে, আমার কে সাক্ষ্য দেখবে, একজন বসানো দরকার। তখন মাইথ্রিপালা সিরিসেনা, এই ভদ্রলোক মিলিটারি চিফ ছিলেন, এই আহ, রাজাপাকসে, মাহিন্দা রাজাপাকসের অধীনে, তারা একসাথে তখন যখন তামিলের উপরে ম্যাসাকার হয়, তখন হুম। কিন্তু সিরিসেনা মিলিটারি চিফ ছিলেন। তো ইন্ডিয়া তাকে সর্বোচ্চ সাহায্য করেছে। ইন্ডিয়া সাহায্য করে, কিন্তু বাংলাদেশের মতো না, বাংলাদেশের মতো রাতের ভোট তোতা ইলেকটোরাল স্ট্র্যাটেজি থেকে এসব, হুম। কারণ শ্রীলঙ্কায় ভালো নির্বাচন হয়। যে কেউ সার্চ করলে দেখবেন, ওই নির্বাচনের আগে মাহিন্দা বেশ কয়েকজন ইন্ডিয়ানকে বহিষ্কার করেছে রয়ের এজেন্ট বলে, যে তারা হুম। সিরিসেনার পক্ষে কাজ করছে। আচ্ছা, সিরিসেনার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন 15 সালে, উনি 4 বছর প্রেসিডেন্ট ছিলেন। মজার ব্যাপার, উনি যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, উনি ওনার বাস্তবতা ওনার মতো করে, উনিও আসলে মানে রাজাপাকসেদের মতো না, কিন্তু উনিও আবার চায়নার দিকেই চলে গেলেন। ইন্ডিয়া তখন চেষ্টা করে, আর তেমন কিছু পারেনি। তখনকার প্রাইম মিনিস্টার বিক্রমাসিঙ্ঘে, তার সাথে তারা এরপর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। আমি যেটা বোঝাতে চাইলাম, এইটা যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠিত যে সিরিসেনা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, শ্রীলঙ্কা ইন্ডিয়ার স্ট্র্যাটেজি বা এসব নিয়ে রীতিমতো ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা কাজ করে, কিন্তু উনি যখন ক্ষমতায় এসেছেন, ওনার কাছে ওনার দেশের জন্য বা স্বার্থের জন্য যেটা হুম। বেটার মনে হয়েছে, উনি সেই জায়গায় চলে গেছেন। সুতরাং তারেক রহমান এখন যত হুম। বড় বড় কিন্তু দলেরই সিরিসেনার নেতৃত্ব আগের দেন না কেন, সিদ্ধান্তগুলোও তো আসলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতো না, করতো কি যে আগে কি সিদ্ধান্ত তিনি নেবেন? না সিদ্ধান্ত না, সিরিসেনা সাহায্য নিয়েছেন, আমি এটাই বলছি। ওনার তো ইন্ডিয়ার সাথে হুম। এক ধরনের কমিটমেন্ট ছিল, ইন্ডিয়া হুম। ওনার সাথে যে কাজ করেছে, কমিটমেন্ট ছিল হুম। তো।
কিন্তু উনি সেটা যখন ক্ষমতায় গেছেন, এটা ডিফারেন্ট মানুষ। আমি এটাই বলছি যে তারেক রহমান এখনো ক্ষমতায় আসেননি। আপনি যখন একটা ক্ষমতায় আসবেন, এবং জরুরি কথা, আপনি যখন হুম ভোটে নির্বাচিত হয়ে আসবেন, হাসিনার মতো আসলে হবে না। হুম আপনি যখন ভোটে নির্বাচিত হয়ে আসেন, তখন আপনার পুরো স্টেটের উপরে, পুরো স্টেট মেশিনারির উপরে কন্ট্রোল থাকে। তখন আপনাকে আগের মতো যে কোনো কিছু বলে যে কোনো কিছু করানো সহজ হবে না। জন্য আমি মনে জি। করি দুটো সিচুয়েশনটা একই না। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকেও একটু এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, সাথে সাথে এটাও একটু জানতে চাই যে এই যে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে না, তাকেই জানাতে হবে। আপনার কাছেও একটু আগে জানছিলাম, আপনিও বলছিলেন, ব্যাখ্যা করছিলেন। তো তার এই বিষয়গুলো নিয়ে এত ধোঁয়াশা রাখা হচ্ছে কেন? এটা কারণ ধরেন তার স্ট্যাটাস কি, এটা নিয়ে তিনি যুক্তরাজ্যে যে আছেন তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা নিয়ে যখন বেশ কদিন ৫-৬ মাস আগে সম্ভবত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করছিলেন সাংবাদিক একজন, তিনি বলছিলেন যে তার জানা নাই। তার দলের কাউকে জিজ্ঞাসা করলেও আহ, যেমন এই যে ট্রাভেল পাস দেওয়া হবে তাকে, এই বিষয়ে যখন পররাষ্ট্র উপদেষ্টা বললেন সালাউদ্দিন আহমেদ, তার প্রেক্ষিতে বললেন যে হয়তো তিনি সদিচ্ছা প্রকাশে বলেছেন, তার পাসপোর্ট পেয়েছেন কিনা, পাসপোর্ট আছে কিনা, এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলছেন তার জানা নেই। মানে দলের মানুষজনের মধ্যেও একটা রকম না জানা, এরকম ধোঁয়াশা কেন? মানে একটা রহস্য কি তৈরি করে রাখা হচ্ছে, নাকি আসলেই কোনো রহস্য আছে? না, একটা বিষয় দেখেন যে মানে ব্যক্তিগত সবকিছু বিষয় পাবলিক করবার প্রয়োজন আছে কিনা এরকম একটা জায়গা যেমন আছে, ঠিক একইভাবে পাবলিক ফিগার হিসেবে তার আহ, প্রাত্যহিক জীবনের একটা স্বচ্ছতার প্রত্যাশাও জনগণের মধ্যে আছে। তো এই ব্যাপারে আমিও বোধ করি যে উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেসব ব্যাপারে এবং যেই যে প্রশ্নগুলো এখন আসছে সেগুলো নিয়ে উনি আরো একটু জাতির সাথে খোলামেলা হতে পারেন কিনা। সেইটা যে কোনো ফর্মে হতে পারেন, উনি একটা ভিডিও বক্তব্য দিতে পারেন, যে কোনো একটা স্ট্যাটাসে লিখতে পারেন, যে কোনো ইন্টারভিউ দিতে পারেন। এটা করলে যেটা হবে যে এই যে ধোঁয়াশাগুলো তৈরি হচ্ছে এবং যেগুলোকে কেন্দ্র করে ওনাকে এবং ওনার দলকে আন্ডারমাইন করবার চেষ্টা চলছে, সেটা অ্যাড্রেস করাটা আরো বেশি রিজনেবল হবে। সেই জায়গাটা আমিও বোধ করি আর কি। তো আমি বোধ করছি যে মানে সবকিছু জানাটা এবং বলাটা আসলে টেকনিক্যালি ডিফিকাল্ট জায়গা, এবং বলার পরে এরপরের কনসিকোয়েন্সটা তো সারা দেশের মানুষ ফেস করবে না। কনসিকোয়েন্স যদি কিছু থেকে থাকে বলবার পরে, সেটা কিন্তু আবার ওনাকে ফেস করতে হবে। অতএব তথ্য শেয়ার করবার একটা এক্সপেকটেশন, একটা প্রত্যাশা যেমন আছে, ওইটা শেয়ার করার পরের যে ঝুঁকি আছে যদি থেকে থাকে, সেই ঝুঁকিটা কিন্তু আবার দেশবাসী শেয়ার করবে না। অতএব হুম সেই জায়গাতে আমার মনে হয় যে একটা ভারসাম্যের জায়গা রাখা দরকার, এবং সেটা উনি ওনার ক্লোজ অন্তরাজরা আলোচনা করে ঠিক করবেন। বাট দিন শেষে আমার মনে হয় যে আরেকটু খোলামেলা হলে আহ, দলের ক্রেডিবিলিটি বাড়বে। জি। মানে আপনি কি জানেন যে তারেক রহমান আসলে কোন স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন, তার পাসপোর্ট আছে আমরা নাকি নাই? বিভিন্ন জায়গায় যেটা পড়লাম সেটা তো উনি পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছেন। এখন আমি ধারণা করছি আমার যে লিগ্যাল প্র্যাকটিস ছিল সেখান থেকে যে 5 ইয়ার্স এর জন্য রেফিউজি স্ট্যাটাস দেয়া হয়। 5 ইয়ার্স এর পরে আপনি চাইলে এদের এক্সটেনশন করবেন, অথবা চাইলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন, ইনডেফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লাই করবেন। ওই ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে গেলে ওটা আবার 1 বছর পরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন। তো উনি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছেন এমনটা কেউ এখন পর্যন্ত কনফার্ম করেনি। উনি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন, রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, এবং সম্ভবত উনি 5 ইয়ার্স এর পরে যে আহ, স্থায়ীভাবে থাকার যে অনুমতি, সেটাও ওনার আছে। এবং আপনারা জেনে থাকতে পারেন যে অ্যাসাইলামের একটা কন্ডিশন থাকে যে ওই ডকুমেন্টটাতে লেখা থাকে যে এই ডকুমেন্টটা সব দেশের জন্য ভ্যালিড এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিনের কথা লেখা থাকে। কারণ যেই দেশ থেকে আপনি এসেছেন ওই দেশে নিরাপত্তাহীনতা আছে বলেই আপনি আসলে নিরাপত্তা এই দেশে চেয়েছেন। অতএব যৌক্তিকভাবেই ন্যায্যত ওই দেশে আপনার যাওয়ার অনুমতি থাকে না। তা আপনি চলে ওটা আসলে তো যেটা, প্রত্যাহারও করা যায়, তাই না? পলিটিক্যাল অ্যাসাইলাম তো আমি ডিনাই করতে পারি। হ্যাঁ করতে এটা পারেন, ঠিক। ওটা আপনি যে কোনো সময় আপনার অ্যাম্বাসিতে গিয়ে একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনি দেশে চলে আসতে পারেন চাইলে। কিন্তু আপনি তখন আবার ফেরত যাওয়াটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে। হিথ্রোতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি আসলে যদি নিরাপদে গিয়ে ফিরেই আসতে পারলেন তাহলে তো আসলে আপনার আর রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নাই, তারা তখন এটা বাতিল করে দেওয়ার জন্য চিন্তা করতে পারে। হুম, সেটা তো হতেই পারে। মানে তাহলে কেন তিনি থাকবেন? তিনি দেশে নিরাপদ থাকলে কেন আসলে অ্যাসাইলাম? আমি এবার একটু এই প্রসঙ্গে যেতে চাই। ডাক্তার জাহিদ, এই প্রসঙ্গটা একটু আনতে চাই যে আইআরআই এর যে জরিপ, যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান, তারা যেটি বলছে সেটি সম্পর্কে প্রথমে আপনাদের কাছ থেকে একদম এক লাইন শুনে তারপর একটু ডিটেলসে যাব যে ৬৯% মানুষ ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছে আর ৭০% মানুষ অন্তর্বর্তী সরকার সম্পর্কে ইতিবাচক বা তারা সন্তুষ্ট। আপনি কি এই ৭০% মধ্যে পড়বেন? আপনি কি ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছেন বা অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট?
আপনি দেখো, আসলে কোন দিকে সন্তুষ্ট ভোট দেবেন? সন্তুষ্ট যদি গ্রেড থাকে, যেমন আমি এই সরকারকে ডিসওন করি না। আমি মনে করি একটা জিনিস, সেটা হলো, আমি এভাবে বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমাকে কোনখানে ফেলবেন। আমি তো আসলে হুম, কোয়েশ্চেনিয়ার গুলো দেখিনি। আমি ডক্টর ইউনূসের ওপরে অনেক আশা করেছি তা না। এই পোস্ট আপরাইজিং দেশগুলোতে কি পরিস্থিতি হয় খানিকটা পড়াশোনা করলেই বোঝা যায়, দেখা যায়। কারণ এই সব জায়গায় অনেক দীর্ঘ সময় স্বৈর শাসক থাকে। আমি একটু যোগ করি, অনেকে না শ্রীলঙ্কার কথা বলে যে শ্রীলঙ্কা এত তাড়াতাড়ি রিকভার করলো, আমরা পারলাম না। এগুলো খুব ভুল তুলনা। শ্রীলঙ্কা কখনো বাংলাদেশের মতো শেখ হাসিনা বা ওখানে বেন আলী বা হোসনি মোবারকের মতো কারো অধীনে কখনো ছিল না। ফলে শ্রীলঙ্কার ডেমোক্রেটিক ইনস্টিটিউট গুলো প্রত্যেকটা, বা স্টেটের ইনস্টিটিউট গুলো ইন্ট্যাক্টই ছিল। একজন পারে নাই, ফেল করেছে। গোতাবায়া রাজাপাকসে একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তারপর ভাগতে হয়েছে তাকে, কিন্তু তার স্টেটটা ইনট্যাক্ট ছিল। খেয়াল করবেন, এরশাদ পতনের পর তো আমরা এত বড় বিপদে পড়ি নাই। ইভেন এরশাদের মতো লোক এই দেশের প্রতিষ্ঠানগুলোকে এভাবে ধ্বংস করে। এরশাদ স্বৈরশাসক ছিল, পুলিশ কি পালিয়েছিল এরশাদের পর? না তো। নেতারাও পালায় নাই, জেলে গেছে, জেলে থেকে নির্বাচন করেছে, নির্বাচিত হয়েছে। এখানে 14 গোষ্ঠী সহ সব নেতা করে পালিয়ে গেছে। তো যেটা বলছিলাম, প্রবলেম ছিল, কিন্তু ডক্টর ইউনূস আরো ভালো চালাতে পারতেন। এই সব কিছু মাথায় রেখেও বলছি, হুম, আমি এই জন্য আমার ওনার উপরে অসন্তুষ্টি আছে। কিন্তু আবার এটাও আমি মনে করি, একটু যোগ করি, আমাকে যদি প্রশ্ন করেন 5 আগস্ট ফিরে গেলে আমি কি ডক্টর ইউনূসকে চেঞ্জ করতে চাইবো, আমার উত্তর হচ্ছে না। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের উপরে ভারত তার যে ডিজাস্টারাস পরাজয় হয়েছে, হুম। ডক্টর ইউনূস না থাকলে এখানে মারাত্মক কোনো কেওস তারা কোনো না কোনো ফর্মে ট্রিগার করছে। ডক্টর ইউনূস থাকে আমরা বেঁচে গেছি। এখন যদি নির্বাচনটা উনি ঠিকঠাক দিয়ে যেতে পারেন, আমি হ্যাপি। মানে যতদূর হয়েছে হয়েছে, আমি খুশিই থাকবো। জি। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে খুব সংক্ষেপে, আপনি কি সন্তুষ্ট ক্যাটাগরিতে পড়বেন নাকি যারা আস্থা রাখছেন না তা সেই ক্যাটাগরিতে? আমাকে একই প্রশ্ন অন্য এক জায়গাতে জিজ্ঞেস করেছে যে 1 থেকে 10-এর মধ্যে যদি স্কোর করতে হয় আমি কত দিব। আমি এই সরকারকে 6 দিব। হুম, আহ, এবং আমি রিজনেবলি প্লিজড। এটার কোনো জাহিদ ভাইয়ের মতো এক্স্যাক্টলি যে 5 তারিখ আবারও ফিরে আসলে আমি একই কথা বলবো যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হওয়া উচিত। হয়তো আমি আগে থেকে যেটা বলেছি, একটা জাতীয় সরকার হওয়া দরকার ছিল, টেকনোক্র্যাট এবং পলিটিশিয়ান মিলায়। এবং এটা লম্বা সময়ের জন্য হলে আমাদের সবার সম্মিলিত যে সংস্কারের প্রস্তাব, সেগুলো কাজ করাটা সহজ হতো। বাট মোটা দাগে আমরা এই সেফ ল্যান্ডিং এর জন্য সার্টেনলি সন্তুষ্ট। হুম। এর আগেও আইআরআই যে জরিপগুলো করেছে, ধরেন 18 সালে, 23 সালে, বা বিভিন্ন সময় যে জরিপগুলোতে, যখন আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা সরকার প্রধান ছিল, তখনও এরকম 66%, 67%, মানে মেজরিটি দেখা যেত আস্থা প্রকাশ করছে, গণতন্ত্র আছে বলে বলছে। মানে এত সন্তুষ্ট মানুষ আইআরআই কোথা থেকে পায়? মানে এদের জরিপটা কি সম্পর্কে কি মনে হয় যে ফেয়ার? এআরআই আপনার জরিপকে প্রশ্ন করবার মতো যথেষ্ট স্পেস আছে। এবং শুধু আইআরআই না, যে কোনো সার্ভে বলেন, পোল বলেন, স্ট্যাটিস্টিক্স রিসার্চ, এর একটা ফল্ট লাইন আছে, একটা এরর পার্সেন্টেজ মার্জিন আছে। তো এটাও সেই মার্জিনের বাইরে না। এবং তারা দেখলাম যে তারা মানে মানে স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ 95% ধরেছে, এররের ব্যাপারে 1.5% বলছে মার্জিন। তো এইটা, আমি এটাকে হয় যে এই জরিপটাকে আমি ইউনিকলি পড়ি না আর কি। আমি পড়ছি যে ধরেন আরো যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় জরিপ করেছে, পলিটিক্যাল জরিপ যেটা আসছে, এর আগে আপনার রিফর্ম করেছে, তারপরে হচ্ছে আপনার বিআইজিএস করছে। তো এরকম 3-4টা জরিপ কিন্তু এর আগে আসছে, এবং মোটা দাগে দেখবেন যে প্রত্যেকটা জরিপ প্রায় কাছাকাছি রেজাল্ট আসছে। আপনি যদি দেখেন যে বিএনপির ভোটের পার্সেন্টেজ ব্যাপারে কথা আসছে, তো সেখানে আসছে যে আপনার বিএনপি 33%, 34%, 31% এরকম ভোট পাবে। এখানে 30-এর কথা বলেছে। এখানে শুধুমাত্র একটা মানে পার্সেন্টেজ যেটা আসছে, জামাত এর আগে কোনোটাতেই 13, 14, 17-র উপরে যায়নি। হুম, তো এইবার দেখলাম এটা 26-এ ক্রস করে গেছে, এবং বিএনপির সাথে যে গ্যাপটা অন্যান্য জরিপে ছিল, এই গ্যাপটা অনেকটা ন্যারো ডাউন হয়ে গেছে। তো সেই জায়গাতে এইটা একটা জায়গা দৃশ্যমান হয়েছে। আরো কিছু বিষয় ধরেন আমাদের মতো যারা মানে রিলেটিভলি ছোট দল, এবি পার্টি, তাদের ব্যাপারেও দেখলাম কিছু ফাইন্ডিংস আছে যে আমাদেরকে কি পরিমাণ মানুষ ভোট দিবে। ধরেন হুম, 1% লোক জরিপে বলছে ভোট দিবে, পছন্দ করে। অথবা ধরেন আপনার পরিচিত কি পরিমাণ লোক আমাদেরকে চেনে। তো সেখানে দেখলাম যে আমাদের ব্যাপারে একটা অ্যাকনলেজমেন্ট আছে, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এদের ব্যাপারে আসছে। তো সাধারণত যেটা হয় জরিপে মোটা দাগে বড় দলগুলোকে অ্যাকনলেজ করা হয়, ছোটদেরকে দেখবেন যে অন্যান্য ক্যাটাগরিতে ফেলে দেয় সবাইকে। হুম, হুম, তো হুম, সেই জায়গাতে দেখলাম যে ছোট দলগুলোর একটা পার্সেন্টেজ আসছে আর কি। তো
তো যেটা আমাদের জন্য এনকারেজিং আর কি, আমাদের জায়গা থেকে আর কি। তো মোটা দাগে এগুলো তো আসলে বেদ বাক্যের মতো কিছু না, এটা আপনি একটা অ্যাজাম্পশন পেলেন, এরকম 10টা স্টাডি মিলে আপনি পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদেরকে দেখতে হবে যে আমার পার্টি এখানে কি কি গেইন করতে পারে, আমার কোথায় কোথায় ভয়েড আছে, কোন কোন জায়গাতে আমাকে ওয়ার্ক করা দরকার, এই যে সুইং আছে, আনডিসাইডেড ভোটার্স আছে যারা এখনো সিদ্ধান্ত নেয় নাই, আমি তাদেরকে কিভাবে রিচ করতে পারি, এবং ফেনোমেনা গুলো বোঝা যে আপনার যারা পার্টিকুলারলি ABCD দলগুলোকে ভোট দিবে তারা আসলে কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, সেই কারণগুলোকে আইডেন্টিফাই করাটা হচ্ছে জরুরি আর কি। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছিলেন যে আরো জরিপের সাথে মিলিয়ে দেখতে হবে, মানে এই জন্যই আমি প্রশ্নটা করছিলাম যে আওয়ামী লীগ আমলে যখন দেশের ভেতরেও কোনো জরিপ হতো তখনও সেটিতে দেখা যেত আওয়ামী লীগ জিতবে, আবার এই আইআর এর মতো প্রতিষ্ঠানে তখনও দেখা যেত আস্থা ভরসা সব শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এই জন্যই আসলে জরিপটা নিয়ে একটু বিশেষ করে প্রশ্ন করছিলাম। ডক্টর জাহেদ, আপনার কাছে আপনি যদি এখানেও একটু এই জরিপ সম্পর্কে একটু বলেন। আমার মূল প্রশ্নটা আপনার কাছে এটা যে যেটি সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদও বলতে শুরু করেছিলেন যে কোন দলকে কতটা পছন্দ করছে, কে কতটা ভোট পাবে এই জরিপে বলা হচ্ছে। যেমন যদি বলি যে পছন্দে এগিয়ে কিন্তু এই জরিপে দেখা যাচ্ছে জামাত 53% মানুষ পছন্দ করছে, বিএনপিকে পছন্দ করছে 51%। ভোট বিএনপি পাবে 30%, জামাত পাবে 26%। মানে আমি আজকে শিরোনামটা করছি বিএনপি কি বিপদে, কারণ এই জন্য করছি যে 26% জামাত, জামাত যাদের সাথে জোট করবে ইসলামিক আন্দোলন তাদের ভোটও 4%, মানে সমান সমান হয়ে গেল তো বিএনপি আর জামাত যদি জোট হিসেবে ধরি। আর যদি একটা দল পেয়ে যায় তাহলে তো জামাত আসলে ক্ষমতায়, মানে ইকুয়েশনটা কেমন দেখেন? আচ্ছা, আমি IRI এর মানে একটা ফান ঘুরছে পত্রিকার দুটো মানে হেডলাইন নিয়ে। 23 সালে শেখ হাসিনা সরকারের উপর আস্থা 70%। মানে এটাও 70, ওটাও 70, তারা 70-এর কমে কিছু করে না। মানে 23 সালে শেখ হাসিনা সরকারের উপরে জনগণের আস্থা 70% ছিল, IRI বলছে, একদম দুটো স্ক্রিনশট একদম পাশাপাশি দিয়ে। আমি এই জরিপগুলো যারা করে তাদের একটা প্রতিষ্ঠানের সাথে আমার কিছুটা যোগাযোগ আছে, বা আমি আসলে মানে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্তই আছি। খেয়াল করবেন, ইনোভেশন এবং ব্রেইন কম্বাইন্ডলি একটা করে, ব্রেইন যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত আছি। আমি এটা নিশ্চিত করতে পারি, বা অন্যান্য জরিপগুলো সম্পর্কে আমি বলি, আমি এটা একেবারেই নিশ্চিত যে এই জরিপগুলো স্যাম্পল সাইজ, স্যাম্পলিং এবং প্রসিডিওরাল কোনো প্রবলেম নেই। মার্জিন অফ এররটা যদি আমরা বিবেচনা করি, আপনি যেটা বলছেন, সেই মার্জিন অফ এররে ইভেন হইতেই পারে যে বিএনপি আরো কম, জামাত আরো বেশি, কারণ জামাত এই ক্রসও করে যেতে পারে। কিন্তু আমি একটা অন্য জিনিস বলি, একটু অন্যভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাই। আমি এই জোরে বিশ্বাস করি, একেবারেই দিলে আমি ভুল হতে পারি। এই নির্বাচনের পর আসলে আমাদের অনেক কিছু জানাশোনা হবে। আমাদের প্রবলেমটা কোথায়? আমরা তো 3টা নির্বাচন দেখি নাই, ফলে আমরা জানি না শেষ পর্যন্ত কি হয়। কিন্তু আমাদের আশপাশে কি হয় সেটা বলতে পারি। যে কেউ, আমি দর্শকদেরকেও বলছি, আপনারা ভারতের নির্বাচনী জরিপ 2024 হুম। সার্চ দেবেন, দিলেই উইকিপিডিয়াতে একটা পেজ আছে এই জরিপ নিয়ে। তো এই জরিপ নিয়ে যখন পেজটা আছে, সেই পেজে নির্বাচনের আগের জরিপ এবং যে জরিপকে অনেক বেশি ক্রেডিবল বলা হয়, এক্সিট পোল, এক্সিট পোলে যে জরিপগুলো আছে যে কেউ দেখে নিতে পারে। যেমন আমি একটু বলি যে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 234 সিট পেয়েছে, আমি ভুল না করলে। মানে প্রায় সব জরিপ বলছে এলো কংগ্রেস মোটামুটি এর অর্ধেক সিট পাচ্ছে। আমি 93 সিট পাবে কংগ্রেস, এরকম জরিপও দেখেছি, ওখানে আছে, যে কেউ ঢুকে দেখে নিতে পারে। এবং অবিশ্বাস্য ভাবে 2024 সালের নির্বাচনটা আমি খুব মন দিয়ে ফলো করেছি, একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি ভারতে প্রেডিকশন করতে পেরেছিলেন। উনি উনি জরিপ টরিপ ছাড়াই। উনি হচ্ছেন পারাকাল্লা প্রভাকার। এই ভদ্রলোক নির্মলা সীতারামন, যে ভারতের অর্থমন্ত্রী বিজেপি, তার হাজবেন্ড। উনি ইজ অ্যান ইকোনমিস্ট। আমি খুব অবাক হয়ে দেখলাম উনি পেরেছে। তো ভারতে, ভারতের মতো দেশ যেটা দীর্ঘ গণতান্ত্রিক চর্চার ইতিহাস আছে, আমি যে কথা বলতে যাচ্ছি, সেই জায়গায় আপনি অত্যন্ত ফলসি একটা জরিপ সামনে আসলো। ভোটের পার্সেন্টেজ বলেন, সিট বলেন, মানে মানে ভারতে তো অনেক বড় দেশ, 25-30টা করে জরিপ হয়েছে, একটাও অলমোস্ট একটা দুটোর বাইরে কেউ কাছাকাছি যায়নি। ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং, এবার আমি বলি, আমাদের দেশে, আবারও বলছি, প্রসিডিওর নিয়ে আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে এগুলো হুম। সব, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই দেশের লোকজন জরিপে নাম প্রকাশ না করলেও সত্য কথা বা সঠিক কথা বলেন। এই জন্য আমি মনে করি যে নির্বাচনে আমরা একেবারেই ভিন্ন কিছু দেখবো। কারণ জামাতের আচরণ কিন্তু মনে হয় না যে তারা নিজেরাও এই জরিপকে রিলাই করে, নাহলে জামাত এই ইলেকশন নিয়ে লোয়ার হাউসে পিআর টিআর শোরগোল করতো না। হুম। ওরা ইসলামী আন্দোলন টান্দোলন সহ সব মিলে নির্বাচনে চলে গেলে তো বিএনপি চেয়ে ভালো করছে, তো এফপিটিপিতেই তো তারা ভালো করার কথা, কিন্তু তারা করছে না, তারাও সম্ভবত বিলম্ব করে।
জি। আরেকটা প্রশ্ন একটু খুব সংক্ষেপে, যে আমার সময় খুবই অল্প, একটুখানি জিজ্ঞাসা করব ব্যারিস্টার ফুয়াদ, যে সম্প্রতি আরেকটা রায় হলো শেখ হাসিনা পরিবার, টিউলিপ সিদ্দিকী সহ তাদের দ্বন্দ্বাদেশ হলো দুদকের মামলায়, রাজুকের প্লট দুর্নীতি। সেখানে টিউলিপ সিদ্দিকীর যে 2 বছরের কারাদণ্ড, সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ডেভিড বার্গম্যানও দেখলাম যে তিনিও বেশ এটি নিয়ে সোচ্চার লিখছেন। সেখানে বলা হচ্ছে, মানে, এবং সেই সাক্ষাৎকারটা তার মানে আইনজীবীর, দুদকের আইনজীবীর, তিনি কথা বলছেন সেখানে, বলছেন যে তিনি প্রভাব খাটিয়েছেন, চাপ প্রয়োগ করেছেন শেখ হাসিনাকে, মানে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেছেন, প্রভাব খাটিয়েছেন। এবং সেটির প্রমাণ কি, সেটি সাক্ষীরা শুনেছেন। শুনেছেন কিভাবে? তাদের ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়েছে বা মেসেজ আদান প্রদান হয়েছে, সেটার কোনো স্ক্রিনশটও নেই। মানে এইরকম একটা, আপনিও নিশ্চয়ই দেখেছেন। আসলে কি বার্তা যাচ্ছে? এর মানে প্রক্রিয়াটি কি সঠিক, সব ঠিকঠাক হচ্ছে বলে মনে হচ্ছে? সেই বার্তাটা কি জাতির কাছে যাচ্ছে? দেখেন, এই জন্য তো একটা অ্যাপিল প্রসেস আছে, যে এই বিষয়গুলো আমারও চোখে পড়েছে। আমি এক্স্যাক্টলি মানে প্রসিকিউশনের এভিডেন্স গো থ্রু করি নাই, সো ডিটেল রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব না। বাট যেটা হচ্ছে যে এই জন্য যেহেতু একটা আপিল প্রসেস আছে, আমরা আশা করব যে যারা এই বিচারটাকে তারা মনে করছেন না তারা ন্যায্য রায় পেয়েছেন, তাদের আসলে আপিল প্রসেসে যাওয়া দরকার এবং এই প্রসিডিওরের ভিতরে এটাকে চ্যালেঞ্জ করা দরকার। এবং চ্যালেঞ্জ হলে পরে যেটা হবে, এটা ন্যাশনালি পাবলিক হবে। তখন প্রসিকিউশন টিমের ফেইলিওর যদি থেকে থাকে, আইসিটি জাজমেন্টে এরর থেকে থাকে, সেটা কারেকশন করবার সুযোগ আসবে বলে আমরা মনে করি। এখন পর্যন্ত দেশে বিদেশে আইসিটির পারফরমেন্স অথবা প্রসিডিউরাল স্ট্যান্ডার্ড নিয়ে খুব মোটা দাগে কোনো বিতর্ক আসে নাই। যেটা এসেছে যে একটা পক্ষের যদি পার্টিসিপেশন না থাকে, তাহলে আর্গুমেন্টাল এরর তৈরি হয়। লিগ্যাল প্র্যাকটিসে আমি জানি আর কি, যে ধরেন আপনি আপনার আর্গুমেন্টটা কোর্টে পেশ করেন নাই, So আমি শুধু আমার আর্গুমেন্টের উপরে ভিত্তি করে আমার কেস সামারি দিয়েছি এবং তার উপরে ভিত্তি করে জাজমেন্ট আসছে। তো আদার সাইডের আর্গুমেন্টটা তো সিরিয়াসলি আসলে জাজ বিবেচনা করার সুযোগ পায় নাই। তো যেহেতু এখানে অন্য পক্ষ এখানে অনুপস্থিত, তো সেখানে এই জায়গাগুলোর একটা এরর এবং একটা লিমিটেশন এখানে জাজমেন্টে থাকবে। তো আমরা আশা করছি যে যারা শাস্তি রায় পেয়েছেন তারা আপিল করেন, আপিল করে আপনাদের জায়গাগুলো যেখানে কারেকশন করবার সুযোগ আছে, এরর অফ ল আছে, সেগুলোকে অ্যাড্রেস করেন। তাহলে আসলে উপায় কি? কারণ তারা তো আসলে আসছেন না, আসবেন না, এটা তো মোটামুটি বোঝা যায়, বা তারা বলেও থাকেন। তাহলে আসলে উপায় কি? এই এরর, মানে বলছেন থাকবে জাজমেন্টে, এরকম এরর থাকলে তো সেই জাজমেন্টটাও ফেয়ার না। আবার যদি তারা নাও আসেন, তাহলে কি উপায়? না, এর থেকে বেশি আর কোর্ট কি করতে পারবে? কোর্ট তো অ্যাভেইলেবল এভিডেন্সের উপরেই তো রায়টা দেবে। যে আপনি আপনার পক্ষ থেকে হয়তো কিছু বলতেন, যেটা আপনি মিডিয়াতে বলছেন, কিন্তু সেটা তো কোর্টে বলা হয়নি। আপনি তো লিখেও আপনার বক্তব্য দিতে পারতেন, সেটাও তো দেওয়া হয়নি। তাহলে আপনার বক্তব্যটা তো যাদের কাছে নাই, তো জাজ তো অ্যাভেইলেবল এভিডেন্সের উপরে ভিত্তি করেই রায়টা দেবে। মানে আর তো তার হাতে কোনো সেকেন্ড অপশন নাই। আপনি তো প্রসিকিউশনের এভিডেন্সকে চ্যালেঞ্জ করেন নাই, এবং মানে চ্যালেঞ্জ তাহলে কি এরকম যে কিছু করার নাই বলে ত্রুটিপূর্ণ রায় চলবে? না, মানে বিষয় তো তাই। মানে আপনি আপনি আমাকে কখনো জিজ্ঞেস করেন নাই যে আপনি কি দিয়ে ভাত খাইতে চান। তো আমি আপনার বাসায় আসছি, আমি আপনাকে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে খাওয়াই দিচ্ছি। এখন আপনি বাইরে গিয়ে বলতেছেন, ভাই আমি মেহমান এত দূর থেকে আসলাম, একটু গরু গোশত খাওয়াইলো না, পোলাও খাওয়াইলো না, রোস্ট খাওয়াইলো না। মানে এইটা তো আপনি রেজ করতে পারেন না। যেগুলো রেজ করবার জায়গা, সেটা তো প্রপার ফোরামে রেজ করতে হবে। জি। ডাক্তার জাহিদ, আপনার মন্তব্য। ডাক্তার জাহিদ, আপনি শুনছেন আমার কথা? ডাক্তার জাহিদুর রহমান, আপনি কি আমাকে শুনতে আমি পাচ্ছেন? শুনতে, জি জি, জি। আমিও আপনার কাছে আসলে একই এক প্রশ্ন করছিলাম, আমি যে শুনতে এই, পাচ্ছি, তুমি একটু জি, ডিসকাস। আপনি আপনার মন্তব্যটাও জানতে চাই, যে টিউলিপ সিদ্দিকী, বিশেষ করে টিউলিপ সিদ্দিকীর বিষয়টা আলোচনায় আসছে। আপনার কি মনে হয় যে আসলে ত্রুটিপূর্ণ রায় তাহলে যথাযথ? আমি টিউলিপ সিদ্দিক নিয়ে আমার খুব স্পষ্ট একটা অবস্থান আছে, সেটা খুব সোজা। সেটা হলো হাসিনা রেহানার যে মামলা, মানে যে রায় হয়েছে, সেটা আমি মোটা দাগে সঠিক মনে করছি। যদিও ইন অ্যাবসেন্সিয়া হচ্ছে, তারা যেহেতু কন্টেস্ট করছেন না, এটা হবে। তবে একটা কথা বলে রাখা ভালো, আইসিটি এবং এখানেও রাষ্ট্রপক্ষ, রাষ্ট্র থেকে একজন কেপেবল আইনজীবী যেন দেয়া হয়, এবং তিনি যাতে সিনসিয়ারলি ফাইট করেন। আইসিটিতে ওই অভিযোগটা ছিল, রাষ্ট্র যাকে নিয়োগ দিয়েছেন তিনি ঠিকভাবে ফাইটটা করেননি। এটা আবারও বলছি, ডেভিড বার্গম্যান এটা নিয়ে কথা বলেছেন। হুম। আহ, ফুয়াদ ভাইয়ের প্রেসিডেন্ট মঞ্জু ভাইয়ের সাথে যথেষ্ট উত্তপ্ত বিতর্ক হয়েছে আপনার এখানেই। ওটা হতে পারতো, কিন্তু টিউলিপকে নিয়ে আমার খুব অবিশ্বাস্য একটা ঘটনা দেখলাম। আমার কাছে এটা দেখে খুবই মানে আমি হতাশ বোধ করেছি। মানে আমাদের একটা কোর্ট কনভিন্সড হচ্ছে, মানে টিউলিপ তো প্লট নেননি, তাকে সাজা দেয়া হয়েছে। তিনি তার মায়ের প্লট পাওয়ার জন্য তার খালার উপরে চাপ প্রয়োগ করেছেন বা প্রভাব বিস্তার করেছেন। মানে বাংলাদেশে আমরা থাকি, শেখ রেহানাকে একটা 10 কাঠার প্লট পূর্বাচলে দেয়া হবে, সেটা শেখ হাসিনা দিতে চাচ্ছেন না।
টিউলিপ হুম, হুমকি দিচ্ছে, কি হুমকি দিচ্ছে হুম, জানি না, কিন্তু হুমকি দিচ্ছে, চাপ দিচ্ছে। মানে একটা জাজ এটা কনভিন্সড হচ্ছে। এটা বিভৎস কথা, কিন্তু এটা ভয়ঙ্কর কথা আমি মনে করি। টিউলিপের অবৈধ সম্পদ ধরা পড়েছে, সেটা ফাইন, এবং সেটা জন্য তার মন্ত্রিত্ব, একটা ছোটখাটো মন্ত্রী ছিলেন, ওনাদের ওই অনেক রকম মন্ত্রিত্বের স্টেজ থাকে, উনি ফোর্থ বা ফিফথ স্টেজের একজন ছিলেন, সেটা গেছে, উনি শাস্তি পেয়েছেন, প্রচুর কথা হয়েছে। কিন্তু এটার মাধ্যমে আমরা এই ধরনের কিছু কাজ করে আমাদের বিচারগুলোকে প্রশ্নবিদ্ধ হুম, করতে থাকি। এই যে হরে দ্বারে সবার নামে খুনের মামলা দিচ্ছিলাম, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। অনেক রকম মামলা হতে পারে, দুর্নীতির মামলা হতে পারে, আপনি যে কোনো কিছু করতে পারেন, কিন্তু খুনের মামলা দিয়ে দিয়ে জিনিসগুলোকে হালকা করা হচ্ছে। টিউলিপের এই শাস্তিটা, এই যে রায়টা হুম, হলো, এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত হাস্যকর। এবং এটা করার, আবারও বলছি, এটা আপিল করার কথা পরে কেন, হুম, হুম, আমাদের একজন লোয়ার জুডিশিয়ারির একজন জাজ, যিনি আইন পড়েছেন, যিনি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে জুডিশিয়াল সার্ভিসে ঢুকেছেন, ঢুকে তিনি এরকম একটা রায় দিচ্ছেন, এটা আমার কাছে খুবই হতাশাজনক। জি, ডাক্তার জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ। মানে এখানেই আসলে এই জন্যই প্রশ্নটা করছিলাম, যদি আপনি বলছেন হালকা বা যে শব্দগুলো আসে ত্রুটিপূর্ণ, আহ, কারণ যাই হোক, যদি বিচারের এরকম থেকে যায় তাহলে ভবিষ্যতে এটা নিয়ে তো মানে প্রশ্ন তো তোলার সুযোগ তৈরি থাকবেই, মানে ওপেন অবশ্যই। থাকবেই এখন না, সেটাই। বড় ব্যাপার কি দাঁড়ায়, ত্রুটি যখন থাকে, গ্রোস ত্রুটি যখন থাকে, তখন বিপদ কোথায় হয়। আইসিটিতে জামায়াতের নেতাদের বিচার হলো, এই বিচারগুলো প্রসিডিউরালি একেবারেই ভুল। আপনারা হুম, দুজনেই আইনের মানুষ, আপনারা জানেন, আমরাও সাধারণ মানুষ হিসেবে এটুকু বুঝি। কোর্ট বিচার করবে তার সামনে উত্থাপিত সাক্ষ্য এবং তথ্য দলিল দিয়ে। যেভাবে যা দলিল দিয়েছিল, এই মানুষদের এই শাস্তি হতে পারতো না, আমি আমি কনভিন্সড। ডাজ ইট মিন যে এখানকার সব মানুষ মুক্তিযুদ্ধের সময় কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই? আমি মনে করি না। সঠিক বিচার হলে সবার হয়তো মৃত্যুদণ্ড হতো না, কেউ মুক্তি পেতে, কিন্তু কারো কারো শাস্তি হতো, আমি মনে করি। কিন্তু এই বিচারের প্রসিডিউরাল ভুলের কারণে এখন জামায়াত ইসলামী বলার স্কোপ পাচ্ছে যে 71-এ তাদের কেউ কোনো ফৌজদারি অপরাধ করেনি। দ্যাটস রং। একই কথা সামনেও হতে পারে। এই সুযোগটা সামনেও